ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার পূর্ব নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশের একটি ডানপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশের আলোচিত পরিবার কেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে যেই নামটি খুব কমই উচ্চারিত হয় সেটি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের প্রধান বংশ পরম্পরায় একই পরিবারের সদস্যদের মধ্যে সংরক্ষিত থাকে এবং এই দলের প্রধান হয়ে থাকেন যিনি ওই পরিবারের পীর হিসাবে বিবেচিত হবেন। সুতরাং এই এক ব্যক্তি কেন্দ্রিক অথবা এক পরিবার কেন্দ্রিক এই রাজনৈতিক দলে কখনোই সাধারণত গণতন্ত্রের কোনো চর্চা থাকে না। এই গঠনতন্ত্র অনুযায়ী তার দলীয় প্রধান নির্বাচনের ক্ষেত্রে একক আধিপত্য বা একচ্ছত্র আধিপত্য থাকে হচ্ছে দলের প্রধান অথবা যিনি পীর হিসাবে বিবেচিত হন তিনি দলের প্রধান হয়ে থাকেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে 11 দলীয় জোট গঠনের যে প্রয়াস ছিল তার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে বেরিয়ে গেছে। এখন জামায়াতে ইসলামীর নেতৃত্বে 10 দলীয় জোটে পরিণত হয়েছে এবং তাতে খুব বেশি পার্থক্য তৈরি হয়নি। শুধুমাত্র হয়তোবা একটি আসন এই জোট থেকে পাবে না, কারণ সৈয়দ ফজলুল করিম বরিশাল 5 এবং বরিশাল 6 আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেখানে তিনি শুধুমাত্র একটি আসনে বিজয়ী হবেন। এর বাইরে এই 11 দলীয় জোট কিংবা 10 দলীয় জোটের মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। কেন নেই আমরা আজকে সেটা দেখার চেষ্টা করব। দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম এবং নায়েবে আমির সৈয়দ ফজলুল করিম এবং মহাসচিব ইউনুস আহমদ। 1987 সালের 13ই মার্চ বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব এবং সংগঠনের যৌথ প্রয়াসের ফলে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রয়াসী একটি ইস্যু ভিত্তিক আন্দোলন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে এর আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে আন্দোলনে অনৈক্য এবং ভাঙনের ফলে এটি পীর সাহেব চরমোনাই সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে একটি একক রাজনৈতিক দলে পরিণত হয়। মূলত 1991 সাল থেকে এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এবং তখন থেকেই এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটি ক্রীড়নক হিসাবে অথবা সাহায্যকারী হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে ক্ষমতায় আরোহণের কিংবা কমপক্ষে 1-2টি আসনে জিতে আসার চেষ্টায় লিপ্ত ছিল দীর্ঘদিন যাবৎ, সেই 1991 সাল থেকে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় যখন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয় তখন 2008 সালে নিবন্ধন জটিলতায় এটি নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় এবং হাত পাখা প্রতীক লাভ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগান যদিও শুধু নেতা নয় কিন্তু নীতির পরিবর্তন চাই, কিন্তু সত্যিকার অর্থে যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন হয়েছিল তখন তার সাথে যেসব সংগঠন এই আন্দোলনের সাথে ছিল, যেমন আব্দুর রহিমের নেতৃত্বে ইসলামী ঐক্য আন্দোলন, আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ, আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বে ইসলামী যুব শিবির, আব্দুল জব্বারের নেতৃত্বে আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ, সৈয়দ ফজলুল করিমের নেতৃত্বে বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইত্তেহাদুল উম্মার নেতা হিসেবে আব্দুল আহাদ মাদানী এবং নোয়াপাড়ার পীর খাজা সাইদ শাহ তার ভক্তদের নিয়ে শুরু থেকেই এই আন্দোলনের সাথে ছিলেন। বিগত নির্বাচনগুলোতে অর্থাৎ 1991 সাল থেকে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে শুধুমাত্র 2014 সালের নির্বাচন ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সবগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তাদের সর্বোচ্চ ভোটের প্রাপ্তি এই পর্যন্ত দেখা গেছে 1 থেকে 1.5 ভাগ ভোট তারা পেয়েছিল পুরো বাংলাদেশে। 1991 সালে এটি ইসলামী ঐক্যজোটের ব্যানারে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং 1996 সালে এটি এককভাবে 20টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। 2001 সালে এটি জাতীয় পার্টির সাথে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে 8ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 23টি আসনে নির্বাচন করার সুযোগ পায়। আর 2008 সালের নবম সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করে এবং 167টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 7 লাখের কিছু বেশি ভোট পেয়ে থাকে। 2014 সালে যদিও অন্যান্য দলের মতো তারা জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে, কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা রাতের ভোটের নির্বাচন হিসেবে বিবেচিত, সেই নির্বাচনে দলটি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহায়তা করার জন্য তারা 300টি আসনে প্রার্থী ঘোষণা করে এবং একটি আসনে মাত্র জয় পেয়ে থাকে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 1996 সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে দলটি মাত্র 11,159 ভোট পেয়েছিল পুরো বাংলাদেশে। 2018 সালের নির্বাচনে তারা যদিও 12 লাখের বেশি ভোট পায়, কারণ
সেই ভোটে যেমন ছিল না বাংলাদেশের অন্যান্য সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অথবা জামায়াতে ইসলামী কিংবা অপরাপর অন্য দলগুলো সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমিরামি নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং যেই নির্বাচনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকার 150টির বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে যে ইসলামী জোট গঠন করা হয়েছিল 11 দলকে নিয়ে, তার মধ্যে শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জোট থেকে বেরিয়ে যায় এবং তারা 300টি আসনে প্রতিযোগিতার ঘোষণা দেয়। এবং জোটের আগের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামী 179টিতে, এনসিপি 30টিতে, বাংলাদেশ খেলাফত মজলিস 20টিতে, খেলাফত মজলিস 10টিতে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি 7টিতে, আমার বাংলাদেশ পার্টি 3টি আসনে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসনে এবং নেজামে ইসলামী পার্টি 2টি আসনে প্রার্থী দেওয়ার জন্য একমত হয়েছিল। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তাদের যোগ্যতার চেয়ে বা তাদের সামর্থ্যের চেয়ে অনেক বেশি আসন দাবি করে আসছিল এই 11 দলীয় জোটে, এবং সেই সংখ্যাটা শুরু হয়েছিল 150 থেকে শুরু করে, এবং পরবর্তীতে সেই সংখ্যা 11 দলীয় জোটের মধ্যে নির্বাচনের মাধ্যমে 50-এর কাছাকাছি অর্থাৎ প্রায় 43টি বা 47টি আসন দেওয়ার জন্য জোট থেকে একমত হয়েছিল। যদিও তাদের বর্তমান যে সাংগঠনিক কাঠামো, বর্তমানে যে ভোটার অনুপাত, সেই অনুপাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তোবা শুধুমাত্র একটি আসনে জয় পেতে পারে আগামী 2026-এর 12ই ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে। সুতরাং এই বর্তমানে জামায়াতের নেতৃত্বে যে 10 দলীয় জোট অংশ নিচ্ছে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যদি 11 দলীয় জোট গঠিত হতো, তবুও সেখানে সংসদীয় আসনে জয়ের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য তৈরি হতো না। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যে ভোটের জরিপ হচ্ছে, সেই জরিপের ফলাফল বিবেচনায় দেখা যায় যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই 11 দলীয় জোট হিসেবে থাকতো অথবা 10 দলীয় জোটের সাথে যুক্ত থাকতো, তাহলে ভোটের পার্থক্য হয়তোবা 0.5 ভাগ থেকে শুরু করে সর্বোচ্চ 1 ভাগের পার্থক্য তৈরি হতো। যেই দলে কোনো গণতন্ত্রের চর্চা নেই, সেই দল যদি এই 11 দলীয় জোটের অংশ যদি নাও হয়, তাতে কতটুকুই বা কি আসে যায়? কারণ এই দলই তো হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলো এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহায়তায় নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই নির্বাচনগুলো বৈধতা দেওয়ার জন্য তারা নির্বাচনী মাঠে বিদ্যমান ছিল, এবং সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ 10 দলীয় জোটের সাথে সংযুক্ত না হয়ে হয়তোবা নতুন কোনো সমীকরণের বার্তাই দিচ্ছে 10 দলীয় জোটকে। বাংলাদেশ ইসলামী আন্দোলনের অনুপস্থিতি হয়তোবা এই 10 দলীয় জোটকে আরো সংহত করবে এবং আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে সবচেয়ে বড় রাজনৈতিক মোর্চা বিএনপি অথবা তাদের যে জোট আছে তার বিরুদ্ধে। হ্যাঁ, এটা ঠিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হয়তো তারেক রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক আসনে জয় পাবে। এই পরিবর্তিত বাংলাদেশ যখন একটা পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে, সেই পরিবর্তনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 10 দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ না থেকে হয়তো বাংলাদেশের ভবিষ্যতে মঙ্গল বয়ে আনবে, এটাই সাধারণ জনমানুষের প্রত্যাশা।